খায়রুল হকের মতো লোকের যদি প্রধান বিচারপতি হয় এবং এই ধরনের পক্ষপাতদুষ্ট লোক যদি প্রধান বিচারপতি হয়, তাহলে হলো যে বিচার বিভাগকে স্বাধীন করে আপনার কী লাভ হবে? এটা হলো একটা দিক। আপনারা জানেন যে এই যে বাংলাদেশে যে আজকে যে এই অস্থিরতা এবং বাংলাদেশের যে রাজনৈতিক বিরোধ, এটা বিরোধের একমাত্র কারণ হচ্ছে কি, একটা সরকারের মেয়াদ অবসান পরবর্তী কোন ধরনের সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা কিন্তু একটা মীমাংসিত বিষয়। তো এখন আমাকে যে আপনারা সংস্কারের কথা বলতেছেন, সংস্কার করতে গেলে প্রথমেই আপনার যে নিয়োগ প্রক্রিয়া, যে নিয়োগ পদ্ধতি, এটা যদি আপনারা ঠিক না করেন, আপনারা যদি যোগ্য লোক আপনি উচ্চ আদালতে নিতে না পারেন। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি যে এখন যিনি প্রধান বিচারপতি এবং আপিল বিভাগে যারা আছেন, এই রাজনৈতিক যে আমাদের যে এই পট পরিবর্তন যেটা এই যে হয়েছে 5 আগস্ট যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন যদি না হতো, উনি কোনোদিনও হয়তো প্রধান বিচারপতি হতে পারতেন না এবং আপিল বিভাগে ওনার যে নেক্সট সিনিয়র মোস্ট যারা আছে তারা কখনো কিন্তু আপিল বিভাগে যেতে পারতেন না। এমনভাবে তাদেরকে একবার না বারবার তাদেরকে কিন্তু অতিক্রান্ত করা হয়েছে। তো এখন আপনি যে একটা তো সাবঅর্ডিনেট জুডিশিয়ারি বলেন বা হায়ার জুডিশিয়ারি বলেন, একটা সাউন্ড রিক্রুটমেন্ট পলিসি তো আপনার থাকতে হবে, সেটা বাংলাদেশের কখনো নাই। আপনি সংবিধানের কথা বলছেন, এখন সংবিধান তো ঠিকই আছে, আমি তো সংবিধান মানি না। আপনি যদি সংবিধান না মানেন, তাহলে সেই সংবিধান দেখে লাভ কি? এরপরে আপনি আসেন যে আমাদের যে 72-এর সংবিধানে ছিল যে মানে সুপ্রিম কোর্টের জাজদেরকে ইন অর্ডার টু কিপ দি জাজেস ফ্রম অল সর্টস অফ অ্যালিউরমেন্ট পোস্ট রিটায়ারমেন্ট এমপ্লয়মেন্টটা বার করে দেওয়া ছিল। এটা 72-এর সংবিধানে আছে যে সুপ্রিম কোর্টের জাজরা রিটায়ারমেন্টের পরে প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হতে পারবে না। তো এটা জিয়াউর রহমান সাহেব যখন এই যে সরকার প্রধান, তখন আমাদের জাজ সাহেবরা গিয়ে বললেন যে আমরা তো যখন রিটায়ার করি 62 বছর বয়সে, আমরা কর্মক্ষম থাকি, আমাদেরকে একটা সুযোগ দেন। তখন উনি সুযোগ দিলেন কি, যে রিটায়ারমেন্টের পরে আপনি জুডিশিয়াল এবং কোয়াজি জুডিশিয়াল পোস্ট হোল্ড করতে পারবেন এবং হাইকোর্ট বিভাগ থেকে রিটায়ারমেন্টের পরে আপনি আপিল বিভাগে ওকালতি করতে পারবেন। এরপরে 5ম সংশোধনী কিন্তু বাতিল হয়ে গেল। 5ম সংশোধনী দ্বারা বিচারকদেরকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, সেই সুযোগ সুবিধা কিন্তু আপনি বহাল রেখেছেন, আপনি বাতিল করেন নাই। তাহলে আপনি যদি একটা সংশোধনী বাতিল করেন, তাহলে তো এই সব কিছুই বাতিল হবে। তাহলে যে যার দ্বারা বিচারকদেরকে সুযোগ দেওয়া হলো, সেটা আপনি বাতিল করলেন না। এরপরে আসেন আপনি 7ম সংশোধনী। 7ম সংশোধনী কী করা হলো, যে সেখানেও কিন্তু যে এই বিচারকদের বয়স ছিল 62, সেখানে 62 থেকে 65 করা হলো। 7ম সংশোধনী আপনি বাতিল করলেন, কিন্তু এই যে এই বয়স যে 62 থেকে 65 করা হলো, সেটা আপনি বাতিল করলেন না। এরপরে আবার 4র্দশ সংশোধনীতে কী করা হলো, যে একটা অসৎ উদ্দেশ্যে 65 থেকে 67 করা হলো অবসরের বয়স। আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেন, কিন্তু সেটা কিন্তু রয়ে গেল। পৃথিবীর কোথাও কিন্তু এই যে সাবঅর্ডিনেট জুডিশিয়ারি এবং হায়ার জুডিশিয়ারির বিচারকের অবসরের যে বয়সের ব্যবধান, সাবঅর্ডিনেট জুডিশিয়ারির বিচারকরা অবসর গ্রহণ করছে 59 বছর বয়সে, আর হায়ার জুডিশিয়ারির বিচারকরা অবসর গ্রহণ করছে 67 বছর বয়সে। 8 বছরের এত ব্যাপক ব্যবধান পৃথিবীর কোথাও নাই, ইভেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও নাই, পাকিস্তানেও নাই। আমি আমার বিভিন্ন আর্টিকেলে আমি বিভিন্ন সময় উপস্থাপন করেছি যে সেখানে বয়সের ব্যবধান কত, 2 বছর বা 3 বছর। এবং অনেক দেশে, ইউরোপের অনেক দেশে হায়ার জুডিশিয়ারি এবং সাবঅর্ডিনেট জুডিশিয়ারি জাজদের অবসরের বয়স সমান, একমাত্র যুক্তরাষ্ট্র ব্যতীত। সেখানে লাইফ জাজ বলা হয়, সেটা অন্য লাইফ টেনিয়র, সেটা কেন দেওয়া হয়েছে, অন্য কারণে সেটা দেওয়া হয়েছে আর কি। তো আপনি 5ম সংশোধনী বাতিল করলেন, 7ম সংশোধনী বাতিল করলেন, কিন্তু যে সংশোধনী দ্বারা তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, সেই সুযোগ সুবিধাগুলো আপনি বহাল রাখলেন। তাহলে তো এটা তো আমাদের যেটা আমরা বলি সুশাসন বলেন বা সুবিচার বলেন, সেটা তো হলো না। এখন আপনাকে তো বেস্ট ট্যালেন্ট, দেশের যারা বিচারাঙ্গনে যারা বেস্ট ট্যালেন্ট, তাদেরকে আপনি জুডিশিয়ারিতে আকৃষ্ট করতে হবে এবং তাদেরকে হায়ার জুডিশিয়ারিতে আপনাকে নিতে হবে। সেটা আমরা করতে না পারি, তাহলে যে লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে যে আমাদের এই রাষ্ট্র গঠিত এবং বিচার বিভাগের যে লক্ষ্য বা উদ্দেশ্য, আপনারা বলেন যে, অনেকেই বলেন যে এত মামলার জট এবং মানুষের বিচারালয়ে গিয়ে বিচার পাচ্ছে না। কেন মানুষের বিচার পাচ্ছে না? মামলা জটও থাকবে না, মামলা জট তো থাকার কথা না। আমরা যদি ধরেন পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকাই, সেখানে দেখা যাচ্ছে যে তারা যে এটাকে বলে কোর্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কেস ম্যানেজমেন্ট, এর মাধ্যমে মামলার সংখ্যা দ্রুত কমিয়ে নিয়ে এসেছে। তো আমাদের দেশে বিশ্বব্যাংক থেকে প্রজেক্ট নেওয়া হয়েছিল, 200 কোটি টাকা ব্যয় করা হয়েছিল, কিন্তু দেখা গিয়েছে যে ওই প্রজেক্ট নেওয়ার সময় মামলার সংখ্যা যা ছিল, পরবর্তীতে দেখা গিয়েছে প্রতি বছরই কিন্তু মামলার সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। তো এগুলো যদি করতে হয়, আপনাকে বৈপ্লবিক এবং যুগান্তকারী পদক্ষেপ আপনাকে নিতে হবে। এখন আপনারা বলতেছেন যে এই যে এখন এই যে বিচারকদের যে নিয়ন্ত্রণ, এটা
এই আইন মন্ত্রণালয়ের আছে, আইন মন্ত্রণালয় থেকে সুপ্রিম কোর্টে নিতে হবে। তো সুপ্রিম কোর্টে অবশ্যই নিতে হবে। নেওয়ার আগে কিন্তু সুপ্রিম কোর্টে ওই ধরনের বিচারক, প্রধান বিচারপতি শুরু করে অপরাপর যারা আছেন ওই ধরনের বিচারক নিতে হবে। আমি আমার নিজের উদাহরণ দিচ্ছি। আমার চাকরি 6 বছর অবশিষ্ট থাকা অবস্থায় আমি চাকরি ছাড়তে বাধ্য হয়েছি। কেন বাধ্য হয়েছি? আমি যখন এই ওয়েজ বোর্ডের চেয়ারম্যান পদে কর্মরত ছিলাম, তো খায়রুল হক সাহেব তখন হচ্ছিল প্রধান বিচারপতি হয়ে শপথ নিয়ে আসলেন, এবং শপথ নেওয়া পরবর্তী তিনি প্রথমেই কিন্তু বললেন যে আমার ফাইলটা নিয়ে আসার জন্য, এবং আমার ফাইল আনার পরে তিনি আমাকে বদলি করলেন হচ্ছিল খুলনা, সেটা জেলা জজের পদমর্যাদায় জননিরাপত্তা কোর্টে, যেখানকার জেলা জজ হচ্ছে গ্রেডেশনে আমার 60 জন নিচে। এটার বিরুদ্ধে আমি একটা রিপ্রেজেন্টেশন দিলাম। রিপ্রেজেন্টেশন দেওয়ার পরে এটা যখন টার্ন ডাউন হলো, তখন আমি চাকরি থেকে ইস্তফা দিলাম। 6 বছর আমার চাকরি অবশিষ্ট থাকা অবস্থায়। তো আপনি চিন্তা করে দেখেন, এখন যদি ধরেন খায়রুল হকের মতো লোকের যদি প্রধান বিচারপতি হয় এবং এই ধরনের পক্ষপাত দুষ্ট লোক যদি প্রধান বিচারপতি হয়, তাহলে হলো যে বিচার বিভাগকে স্বাধীন করে আপনার কী লাভ হবে? এটা হলো একটা দিক। আপনারা জানেন যে এই যে বাংলাদেশে যে আজকে যে এই অস্থিরতা এবং বাংলাদেশের যে রাজনৈতিক বিরোধ, এটা বিরোধের একমাত্র কারণ হচ্ছে কি, একটা সরকারের মেয়াদ অবসান পরবর্তী কোন ধরনের সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা কিন্তু একটা মীমাংসিত বিষয়। এটা একদম মীমাংসিত বিষয়, এবং সংবিধানের 13শ সংশোধনীর মাধ্যমে এটা মীমাংসা করা হয়েছে। পরবর্তীতে আমরা দেখলাম যে এটা নিয়ে একটা পার্লামেন্টারি কমিটি করা হলো। পার্লামেন্টারি কমিটি কনসিস্টিং অফ 15% পার্লামেন্টের সদস্য। তারা দেশের 104 জন ব্যক্তির সাথে মত বিনিময় করলেন। মত বিনিময় করে তারা মতামত দিলেন যে এই কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে এবং আগামী 2 মেয়াদে কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে। এবং সেখানে আমরা দেখলাম যে অ্যামিকাস কিউরি যারা ছিল 8 জনের মধ্যে 7 জনই তত্ত্বাবধায়কের পক্ষে মতামত দিলেন। অ্যাটর্নি জেনারেলের পুরো টিম, 10 জনের টিম, তারাও কিন্তু তত্ত্বাবধায়কের পক্ষে মতামত দিলেন। এবং সংক্ষিপ্ত আদেশ যেটা হলো, 7 জন বিচারকের সবাই বলল যে তত্ত্বাবধায়ক সরকার 2 মেয়াদে থাকবে। পরবর্তীতে আমরা দেখলাম যে 16 মাস পরে খায়রুল হক সাহেব জাজমেন্ট দিলেন, এবং তিনি তার পূর্বের অবস্থান থেকে বিচ্যুত হয়ে গেলেন। এখন উনি যে 16 মাস পরে যে জাজমেন্ট দিলেন, আপনাকে দেখতে হবে যে আমাদের যে জাজমেন্ট দেওয়ার ব্যাপারে যে আইন, সেটা হলো সিআরপিসি এবং সিপিসি উভয় গ্রন্থে বলে দেওয়া আছে যে জাজমেন্ট টু বি ডেলিভার্ড ইন দ্য ওপেন কোর্ট। অ্যাপিলেট ডিভিশন রুলস এবং হাইকোর্ট ডিভিশন রুলস সেখানেও বলে দেওয়া আছে যে জাজমেন্ট ওপেন কোর্টে ডেলিভার করতে হবে। এখন ওপেন কোর্টে কে বসতে পারে? কর্মরত বিচারক ছাড়া অন্য কেউ তো ওপেন কোর্টে বসতে পারে না। একজন বিচারক যেদিন অবসর গ্রহণ করেন, তিনি সেদিনই কিন্তু তার শপথ থেকে অবমুক্ত হয়ে যান, তিনি ওপেন কোর্টে বসতে পারেন না। তাহলে একজন বিচারক যদি তার অবসর গ্রহণের 16 মাস পরে তিনি যদি জাজমেন্ট দেন, ইজ ইট এ জাজমেন্ট ইন দ্য আই অফ ল? এটা তো আইনের দৃষ্টিতে তো এটা তো জাজমেন্ট না। ইট ইজ নো জাজমেন্ট ইন দ্য আই অফ ল, বিকজ আপনার তো জাজমেন্ট দেওয়ার তো অথরিটি নাই। আপনার যদি জাজমেন্ট দেওয়ার অথরিটি বা জুরিসডিকশন যদি না থাকে, এগুলোকে বলা হয় যে প্রসিডিং কোরাম নন জুডাইস। এটা নালিটি বা ইল্লিগাল। তো যাই হোক, যে আমরা দেখলাম যে আমাদের যে এই যে বিচারের নামে কিভাবে প্রহসন করা হয়, বিচারের নামে কিভাবে জাতির সঙ্গে প্রতারণা করা হয়, এগুলো যদি করা হয় তাহলে কিন্তু আমরা দেশ কোনোদিনও কিন্তু সামনের দিকে এগোতে পারবে না। এরপরে আপনি আসেন যে আমাদের যে এই অধস্তন আদালতের যে এই বিচারকরা, যে অধস্তন আদালতের বিচারকদের সুযোগ সুবিধার কথা আপনারা বলছেন, যে সুযোগ সুবিধা আমাদের যে অপরাপর যে বিভাগ আছে, অন্যান্য বিভাগের তুলনায় কিন্তু অধস্তন আদালতের বিচার বিভাগের সুযোগ সুবিধা অনেক কম। তো এগুলো যদি যৌক্তিক হারে যদি বাড়াতে হয় বা ওই পর্যায়ে যদি নিয়ে যেতে হয়, তাহলে হলো আপনাকে বিচার বিভাগের যে বাজেট আছে, বাজেটের বৃদ্ধি করতে হবে। তো এটা আমরা দেখেছি যে আমাদের যে পলিটিক্যাল গভর্নমেন্ট কখনো কিন্তু তারা এই সকল ব্যাপারে বিচার বিভাগের প্রতি তারা কিন্তু সুনজর বা সুদৃষ্টি দেয় না। তারপরে আমাদের যে এই স্ট্যাটাসের ব্যাপারে যে মামলা হলো, উনি মাইনুল ইসলাম সাহেব ছিলেন, উনি এই মামলার রায় দিয়েছিলেন। তো সেটা আমরা দেখলাম যে রায় পরবর্তী এটা কার্যকর করা হচ্ছে না। আমি শেষ যেটা বলবো যে আমাদের যে এই যে 3 জন বিচারক যে অবসর গ্রহণ করলেন, অর্থাৎ ইস্তফা দিলেন বা পদত্যাগ করলেন, সেটা আমি আজকে প্রজ্ঞাপন, আইন মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছে, ওই প্রজ্ঞাপনে দেখলাম যে তারা 96(4) মানে হচ্ছিল এই যে আমাদের যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এটা যে বাতিল করা হলো, এটা তো হচ্ছিল 16শ সংশোধনীর মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা বাতিল করা হলো। আবার 17শ সংশোধনীর মাধ্যমে এটাকে তারা কী করলো, এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পরিবর্তে পার্লামেন্টারি ইমপিচমেন্ট, অর্থাৎ 72 সংবিধানে যেটা ছিল তারা সেটা পুনর্বহাল করলো। তো আমরা দেখলাম যে এই যে সংবিধান যে মুদ্রণ হয়েছে, ওই সংবিধান মুদ্রণ পরবর্তী, অর্থাৎ
আহ, সপ্তদশ সংশোধনী পরবর্তী যে সংশোধন মুদ্রণ হয়েছে সেটা এখনও বহাল আছে। এবং আমি আমি দেখে আমার ধারণা ছিল যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বোধহয় কার্যকর হয়ে গিয়েছে। যদি কার্যকরী হতো তাহলে তো এই যে 3 জন বিচারক যে অবসরে চলে গেলেন, ইস্তফা দিলেন, যে তারা তো 96(4) দিতেন না, 96(8) দিতেন। এখন এই যে আমাদের যে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা, এটা কিন্তু এটা জাস্ট হচ্ছিল আমি শেষ করে দিচ্ছি 2 মিনিট, একাডেমিক ডিসকাশন, যে পাকিস্তান ছাড়া পৃথিবীর আর কোথাও কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এই ধরনের বিধান নাই। এটা হচ্ছে হলো যে পৃথিবীর সর্বত্র এটা হচ্ছিল পার্লামেন্টারি ইমপিচমেন্ট, সংসদীয় অভিশংসন। এখন আপনারা বলবেন, এখন আমাদের দেশে হয়তো পার্লামেন্টে হয়তো অজ্ঞ অশিক্ষিত লোকজন যাচ্ছে, পৃথিবীর অন্যান্য দেশে তো পার্লামেন্টে এই ধরনের লোক তো যায় না। আর আমরা দেখেছি যে আমেরিকাতে বা ইউকেতে এখন সব দেশে কিন্তু পরীক্ষা হয়। আর আমেরিকাতে হচ্ছে হলো আপনি যাকে সুপ্রিম কোর্টে জাজ হিসাবে নিয়োগ দিবেন, নিয়োগ দেওয়া পরবর্তী পাবলিক হিয়ারিং, এটা হচ্ছে ওদের কংগ্রেস বলে, সেখানে কংগ্রেসে আপনার হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সিনেটররা থাকে, ওপেন হিয়ারিং হয়। ওপেন হিয়ারিংয়ের পর তার চরিত্রে যদি ন্যূনতম কালিমাও থাকে, তার পক্ষে কিন্তু ওই যে উচ্চ আদালতে বিচারক পদে নিয়োগ পাওয়ার সম্ভাবনা বা সুযোগ থাকে না। তো আমাদের দেশে যে আপনারা যেটা করেছেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এটা হচ্ছিল নো ওয়ান শুড বি দি জাজ অফ হিজ ওন কজ। আমি অন্যায় করলাম, আমার অপরাধের বা আমার অন্যায়ের বিচার আমি করব, এটা কিন্তু জুরিসপ্রুডেন্সের সঙ্গে বা আমাদের ওয়েস্টার্ন ডেমোক্রেসির সাথে এটা কিন্তু খাপ খায় না, এটা কিন্তু চলে না। এরপরে আমরা দেখলাম যে তখন সিনহা সাহেব প্রধান বিচারপতি ছিলেন, তো উনি তো এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা 16 সংশোধনী শুধু বাতিলই করেন নাই, 16 সংশোধনী বাতিল করে উনি এটাকে আবার পুনর্বহাল করে দিলেন। এই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটাকে পুনর্বহাল করে দিলেন। এখন আপনাকে দেখতে হবে যে পুনর্বহালের এই ক্ষমতা কি সুপ্রিম কোর্টকে কি দেওয়া হয়েছে কিনা। জেনারেল ক্লজেস নামে একটা আইন আছে, এবং আপনি সংবিধানে যদি আর্টিকেল 152 সাব আর্টিকেল 2 সেখানে দেখেন, সেখানে বলা আছে যে অন্যান্য আইনের ব্যাখ্যার ক্ষেত্রে জেনারেল ক্লজেস অ্যাক্ট যেভাবে প্রযোজ্য, সংবিধানের ব্যাখ্যার ক্ষেত্রে জেনারেল ক্লজেস অ্যাক্ট সমভাবে প্রযোজ্য হবে। এখন জেনারেল ক্লজেস অ্যাক্টের সেকশন 6 সাবসেকশন 2 সেখানে বলা আছে যে রিপিল শ্যাল নট রিভাইভ এনিথিং নট ইন ফোর্স অর এক্সিস্টেন্স অ্যাট দি টাইম রিপিলস টেক্স ইফেক্ট। অর্থাৎ বাতিল কার্যকরকালীন যদি কোনো কিছু অস্তিত্ববিহীন বা অকার্যকর থাকে, আপনি বাতিল আদেশ দ্বারা সেটাকে পুনরুজ্জীবিত করতে পারবেন না। তাহলে এই যে সিনহা সাহেব যেটা করলেন, উনি যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা বহাল করে দিলেন, তখন তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আমাদের সংবিধানে অকার্যর এবং অস্তিত্ববিহীন। তাহলে অকার্যর বা অস্তিত্ববিহীন জিনিসকে তিনি কিভাবে পুনর্বহাল করলেন, এটা ভালো ব্যাখ্যা সিনহা সাহেবে দিতে পারবেন না। আমার দৃষ্টিতে এটার কোনো আমি ব্যাখ্যা দেখি না। ঠিক আপনার যখন আমাদের 5ম সংশোধনীর মামলার আপিল শুনানি চলছিল, তখন কিন্তু 2টা প্রশ্ন আপিল বিভাগে উত্থাপিত হয়েছিল। একটা হলো যে এই মানে জাজদেরকে নিয়োগ বা অপসারণ কিভাবে হবে, এটাকে ওরা বলে যে 4র্থ সংশোধনীতে ছিল হলো প্রেসিডেন্ট হলো শোকজের মাধ্যমে অপসারণ করবেন, আর 5ম সংশোধনী হচ্ছে হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তখন চিফ জাস্টিস ছিল হলো আমাদের তোফাজ্জল হোসেন সাহেব। উনি তখন আর্গুমেন্ট পুট করলেন, উনি বললেন যে একটা অকার্য ওইটা যে এই প্রেসিডেন্টের যে শোকজের মাধ্যমে যে রিমুভ করবে, সেটা তো হলো সংবিধানে অস্তিত্ববিহীন এবং অস্তিত্ববিহীন এবং অকার্য বিধানকে আমরা কার্যকর করতে পারি না। আর আমাদের কাছে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ওই বিধানের চেয়ে অধিক গ্রহণযোগ্য মনে হয়, এই কথা বলে তারা ওইটাকে রিজেক্ট করে দিলেন। পরবর্তীতে দেখলাম যে ওনারাই ওনাদের অবস্থান থেকে বিচ্যুত হয়ে গেলেন, এবং দেখলাম যে আমাদের সিনহা সাহেব যে এটাকে রিভাইভ করে দিলেন। তো এখন আপনার স্বার্থের ক্ষেত্রে, আপনার ক্ষমতার ক্ষেত্রে আপনি যদি অন্ধ হন, সেক্ষেত্রে তো ধরেন মানে জাতি তো আপনাদের কাছে তো এটা প্রত্যাশা করে না। জাতি সুপ্রিম কোর্টের কাছে বা আমাদের চিফ জাস্টিসের কাছে বা আমাদের আপিল বিভাগের কাছে বা হাইকোর্ট বিভাগের কাছে সবসময় কি প্রত্যাশা করে, আপনি সংবিধান বা আইনের আলোকে যেটা প্রাপ্য, যেটা হকদার, আপনি সেটা দেন। এখন আপনার ক্ষেত্রে আপনি যদি পক্ষপাত দৃষ্টি দেন, সেটা কিন্তু দেশের জন্য বা জনগণের জন্য কখনো কিন্তু কল্যাণকর এবং সুখকর হবে না। তা আমি এখনও মনে করি যে আমাদের 72-এর সংবিধান যেটা ছিল, এটা কিন্তু অত্যন্ত আদর্শ সংবিধান ছিল, এবং 72-এর সংবিধানে বিচার বিভাগের যে সকল বিধানাবলী ছিল, ওই বিধানাবলীতে যদি আমরা ফিরে যাই, এবং আমাদের যে আর্টিকেল 99 এবং আর্টিকেল 96-এ যে সেটা যদি পূর্ণাঙ্গ আমরা বাস্তবায়ন করি, এবং নিয়োগের ক্ষেত্রে আমরা যদি সাবঅর্ডিনেট জুডিশিয়ারি এবং হায়ার জুডিশিয়ারি থেকে মানে সমানুপাতিক নিই, তাহলে বিচার বিভাগে কিন্তু একটা বস্তুগত পরিবর্তন আসবে। এবং বিচার বিভাগ, পৃথিবীর অন্যান্য দেশের বিচার বিভাগ যেভাবে জনগণের শেষ ভরসাস্থল, বাংলাদেশের বিচার বিভাগ কিন্তু জনসাধারণের শেষ ভরসাস্থল পরিণত হয়ে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী কিন্তু তাদের
এই যে আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে এবং দেশ এবং জাতি সমৃদ্ধি এবং উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারবে। যেহেতু আমি একটু সময় বেশি নিয়ে ফেললাম, ওই জন্য আমি আমার দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ, আমিন।